ইচ্ছে করে স্ট্রিপিং করানো, তারপরে যতই হোক একটা মেয়েলি ভাবটাকে ওরা কোনোভাবে কাটাতে চায় উইথ ফোর্স অ্যান্ড প্রেশার। আমাদের জীবনে লড়াইটা একটু হলেও বেশি। সবার জীবনেই লড়াই আছে, পুরুষের জীবনেও আছে, নারীর জীবনেও আছে, একটা পশুর জীবনেও আছে, তেমনি আমাদের জীবনেও আছে। যখনই দেখে তারা যে ট্রান্সজেন্ডার, তারা সেই শিশুটিকে দিয়ে দেয় অন্য কাউকে। তুমি যদি মাসের শেষে একটা মোটা কারি টাকা যতক্ষণ না তুমি আয় করছো, তাতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলার যে প্রক্রিয়াটা সেটা তুমি করতে পারবে না। আমরা নারী হতেই পারবো না যতক্ষণ না আমরা রোজগার করছি। বন্ধু বান্ধবদের মধ্যে তো লেডিস ছক্কা এগুলো তো চলতেই থাকে। সভ্যতার উষালগ্ন থেকে যে সম্প্রদায়কে নিয়ে এত তোলপাড়, এত ঝড়, আজ উন্নয়নের শিখরে এসেও আমরা কিন্তু পিছিয়েই রয়েছি। নহি দেবী, নহি সামান্যা নারী। আজ আমার আড্ডায় আমি এমন একজনের সফল নারীর সঙ্গে কথা বলবো, যার লড়াইয়ের কথা শুনবো, নিজেকে উৎসাহিত করব। আজ আমার উল্টো দিকে অবন্তিকা দাস। অবন্তিকা দি, ওয়েলকাম টু টকবক। কেমন আছো বলো? খুব ভালো আছে। আজকে তোমার থেকে অনেক গল্প শুনবো আমরা। ক্যামেরা রোল হওয়ার আগে অনেক গল্প শুনছিলাম। সবার আগেই যেটা জিজ্ঞাসা করব, মানে যে তথ্যগুলো বারবার মানুষের সামনে বারবার করে উঠে আসুক, সেটা হচ্ছে লড়াই লড়াই লড়াই। কতটা লড়াই এখনো চলছে? লড়াই ছাড়া এই জীবনের কোনো কিছুই পাওয়া যায় না। আর আমাদের জীবনে লড়াইটা একটু হলেও বেশি। সবার জীবনেই লড়াই আছে, পুরুষের জীবনেও আছে, নারীর জীবনেও আছে, একটা পশুর জীবনেও আছে, তেমনি আমাদের জীবনেও আছে। কিন্তু যেটা হলো ভারতবর্ষে জন্মে, এই মাটিতে জন্মে মাটিরই অধিকার আমরা পাই না, সেটার সেই জন্ম থেকে যে লড়াইটা চলতে থাকে আদ্য অবধি মৃত্যু পর্যন্ত, যেখানে গিয়ে মৃত্যুর পরেও গিয়ে তার কাপড় খুলে দেখা হয় যে সে নর না নারী, সেই নিয়েও এখনো অবধি লড়াই চলছে এবং আগেও চলবে। ঠিক তাই। মহাভারতের সময় আমার মনে হয় আমরা অনেক বেশি এগিয়েছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে, যত উন্নয়ন হচ্ছে, যত সভ্যতার উন্নতি হচ্ছে, আমরা যেন পিছিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে সংকীর্ণতা বাড়ছে। অবন্তিকা, তোমার মানে শুরুর জার্নিটা কেমন ছিল? মানে কখন তুমি নিজেকে এক্সপ্লোর করলে? দেখো, হিসেব মতো অন্য ট্রান্সের মতো আমিও একজন ট্রান্সজেন্ডার। মেয়েলি ভাব সবার যেমন থাকে সেরকম আছে, মায়ের শাড়ি পরা, মায়ের ব্লাউজ পরা, প্রতিটা সময় টিপ পরা, মেকআপ করা। বাচ্চা বয়স থেকে, যে সময় থেকে আমরা বড় হয়েছি, সে সময় ট্রান্স বা হিজড়ে শব্দটা ছিলই না। সেই সময় হিজড়ে বলতে মানুষে জানে যে ট্রেনে বাসে টাকা তোলা আর বাচ্চা নাচাতে আসা কিছু মানুষদের। সেই জায়গায় দাঁড়িয়ে মানে হিজড়ে সম্প্রদায় যেটা, সেটাকে একটা দূরে একটা অছুতের মতো মানে সরিয়ে রাখা হতো, যেটা এখনকার সমাজে যেমন তাও কিছুটা এগিয়ে এসছে। এখনও দূরেই আছি আমরা, কেন এই সমাজ মেনে নেয়নি, এবং আগে কবে মানবে সেটাও আমি জানি না। কিন্তু এই যে কিছুটা এগিয়ে আসা, এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। আর এই লড়াইয়ের মধ্যে থাকে একটা মা বাবার ভালোবাসা, মা বাবার আপনজনতা পাওয়া, যেটা অনেক আমাদের মতো ভাই বোনেরা বঞ্চিত হয় এগুলোর থেকে। যখনই দেখে তারা যে ট্রান্সজেন্ডার, তারা সেই শিশুটিকে দিয়ে দেয় অন্য কাউকে। এই বেশিরভাগ যে ক্ষেত্রে সেটা। জিনিসটা, অ্যাকসেপ্টেন্স, আমার সন্তান হিসাবে অ্যাকসেপ্টেন্স, সে যেই হোক না কেন, এই জিনিসটা, এটা এককালে কিন্তু নারীদেরও দেখতে হয়েছে। আগে যখন মেয়েরা জন্মগ্রহণ করতো, তাদেরকে দুধের মধ্যে চুবিয়ে মেরে ফেলা হতো, এবং এখনো অনেক ঘটনা রয়েছে। ফেমিনিসাইড যেটাকে আমরা বলি, আগে হিস্ট্রিতে আমরা পড়েছি। এটা এটা চলতে আসবে। নারীরাও যেমন পিছিয়ে ছিল এককালে, আমরাও এখন পিছিয়ে আছি। পরবর্তীকালে হয়তো ভবিষ্যতে কোনো না কোনো দিন, আজ থেকে হয়তো 50 বছর পরে গিয়ে হয়তো দেখা যাবে আমরাও এক জায়গাতে, এক সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক কি হয়। তোমার মানে তোমার কোন বয়সে তুমি বুঝতে পেরেছিলে যে, আমরা বা তোমার পরিবারের কতটা সাপোর্ট ছিল? পরিবারের সাপোর্ট কোনোদিনই প্রথম থেকে থাকে না। আমি একটা জিনিস যেটা দেখেছি, এবং আদার্স এই সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে করতে দেখেছি,
টাকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মাসের শেষে একটা মোটা কারি টাকা যতক্ষণ না তুমি আয় করছো, হুম তাতে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলার যে প্রক্রিয়াটা সেটা তুমি করতে পারবে না। আজকে একটা পুরুষের গল্প যদি আমি বলি, একটা বড় ছেলে যদি, বাড়ির বড় ছেলে যদি রোজগার না করে তাকে যেমন ছোট করা হয়, তেমনি আমাদের ক্ষেত্রেও তাই। আমরা নারী হতেই পারবো না যতক্ষণ না আমরা রোজগার করছি। কেন? যখন আমি মাসের শেষে টাকাটা দিচ্ছি তখন আমি সব ভালো। আমি হিজড়ে হই, মেয়ে হই কি ছেলে হই, আমি তখন মদ মাতাল হলেও কিন্তু আমি ভালো। আমার মতো সোনার টুকরো ছেলে তখন আর কেউ হবে না। এটাই হলো ফ্যাক্ট। এভরিথিং দ্য মানি টক্স। ওই জায়গা থেকেই একটা বিশাল এই সমাজের মেসেজ এটা, যে টাকাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। টাকা না থাকলে সম্মান নেই, টাকা না থাকলে প্রভাবশালী না হলে, তুমি তো কিছুদিন আগে আরজিকরের কেসটাও হুম দেখেছো, যে প্রভাবশালী না হলে তো মানুষের মানে জাস্টিসও পায় না। তাহলে টাকাটাই হলো আসল। তাই তারপরে মানে তোমার স্কুলিং কোথায় ছিল? আমি তোমার স্কুলিং বর্ধমানে ছিলাম। বর্ধমানে। হ্যাঁ, তা স্কুলে কখনো সমস্যা হয়েছিল? প্রচুর প্রচুর। মানে টিচাররা তো রীতিমতো, কি বলবো, দুজনের মধ্যে কম্পিটিশন চলতো আমাকে কি করে ছেলে করবে। রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা, গেমস পিরিয়ডে অনবরত দৌড়ানো করানো মাঠের মধ্যে, ইচ্ছে করে স্ট্রিপিং করানো, তারপরে যতই হোক একটা মেয়েলি ভাবটাকে ওরা কোনোভাবে কাটাতে চায় উইথ ফোর্স অ্যান্ড প্রেশার। তুমি কি একদম প্রথমে বয়েজ স্কুলে ভর্তি হয়েছিলে না, নাকি আমি কোয়েড? কোয়েডে বরাবরই। কোয়েড। আমার লম্বা চুলও ছিল। আমার বাচ্চা আচ্ছা বয়সের ছবি দেখলে আমি জন্মগত ট্রান্সের মধ্যে পড়ি, যেটা আচ্ছা আমাদের ট্রান্সদের মেইন ইয়েতে বলা হয় পাই বর্ন। আচ্ছা। কিন্তু যেহেতু তখনকার সময় আমাদের ট্রান্সজেন্ডার বলে কিছু ছিল হুম না, সেজন্য আমরা মেলটাই আমাদেরকে দিতে হয়েছিল। বাট আচ্ছা আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে বুঝতে পারবে যে আমরা একদম রিয়েল ট্রান্স। আমাদের ওই যে রূপান্তর করে আসতে হয়, প্রথমে ছেলে হুম থাকে পরে গিয়ে হুম মেয়ে হয়, ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নয়। আচ্ছা আমার বাচ্চা বয়স থেকে আমার লম্বা চুল ছিল, বিশাল লম্বা চুল ছিল। তো আমার স্কুলের টিচাররা এই নিয়ে খুব অবজেকশন করতো, তো হ্যাঁ কেন তুমি এত লম্বা চুল রাখছো, এত ইয়ে রাখছো, রাখা যাবে না, চুল কেটে দাও। তারপরে আমি বরাবরই একটু মোটা সোটা চেহারা, মানে খাতা পিতা ঘরকা টাইপের, মোটা ঘরকাটা বা আমার ডেভেলপিং একটা ব্যাপার ছিল হুম নিজেদের মধ্যে, কারণ এটা ডক্টরও জানে যে আমার ন্যাচুরালিস্টিক এটা কেন হচ্ছে, এটা আবার কোন ধরনের, মানে আমি যেন মঙ্গল গ্রহ থেকে এসেছি এমন একটা ব্যাপার। মানে একটা মহিলারা এই প্রশ্ন করছে, হ্যাঁ এরকম হয়েছে, এটা কি করে সম্ভব, মানে অ্যাকসেপ্টেন্সটা নেই, কিন্তু প্রশ্নটা আছে কি করে হচ্ছে। তারপরে কোনো হয়তো, হ্যাঁ বন্ধু বান্ধবদের মধ্যে তো লেডিস ছক্কা এগুলো তো চলতেই থাকে, এগুলো তো আমাদের পুরনো গল্প, শুনতে শুনতে বড় হয়ে গেলাম, ওগুলো তো কোনো ব্যাপার, রাস্তাঘাটেও আছে, সেটা আমাদের স্কুলেও ছিল। তারপরে পার্শিয়ালিটি, মেল ডমিনেন্স, এইগুলো থাকে, এইগুলো মিষ্টি কান্না এগুলো নিয়েই বড় হয়ে ওঠা, এটা তো একটা পড়াশোনা করা। বিশাল বড় লড়াই। এতগুলো বছর আমাদের আমরা মানে স্কুলে তৈরি হই। হুম। তো যখন স্কুলের কথাই উঠলো অবন্তিকা দি, তোমার কি মনে হয় না যে আমাদের স্কুলের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে এখনো অনেক গাফিলতি আছে আমাদের শিক্ষা দেওয়াতে? হ্যাঁ আছে, তোমার অনেক কি মনে কিছুই হয় কি চেঞ্জেস আনা উচিত? মানে কিভাবে একটা সমাজকে মানে নতুন নতুন ছেলে মেয়েদেরকে এটার সাথে ইউজ টু করা উচিত যে ছেলে মেয়ে, ঠিক আছে, আমি নিজেকে যেটা বলতে চাইবো, আমি যদি এখন নিজেকে ছেলে বলতে চাই আমি ছেলে, আমি যদি নিজেকে মেয়ে বলতে চাই আমি মেয়ে, আমার তৃতীয় কিছু হয় না, আমি মন থেকে কোনটা। হুম। তোমার কি মনে হয়? তুমি তো এতদিন ধরে এত সোশ্যাল অ্যাক্টিভিটি করছো। আমার মনে হয়, দেখো, বাচ্চা বয়স থেকে মানুষের পড়াশোনা করে যে সময়টা তৈরি হয় বেসিক্যালি, আমাদের পুঁথিগত বিদ্যাটা যদি আমরা মাথার মধ্যে বাচ্চার একটা ঢুকিয়ে দিই, যে হ্যাঁ বাবু এ কিন্তু হিজড়ে, একে সম্মান করো, এই জিনিসটা যদি বাচ্চাটার মধ্যে থাকে, সে কোনোদিনই কিন্তু
বড় হয়ে গিয়ে হ্যাঁ 10টা লোকের কাছ থেকে সে বাজেটা দেখবে, কিন্তু করতে গেলে কিন্তু দুবার হলেও ভাববে। আজকে বাচ্চা বয়স থেকে যে জিনিসটা শিখছে, আমরা কিন্তু সেই জিনিসটাই রিপিট করি বড় হিসাবে। আজকে মনে করো একটা মেয়েকে আমরা কেন বলছি ও কালো, মানে কি বাচ্চা বয়স থেকে আমাদের এটা দেখানো হচ্ছে যে ও কালো মানে ও কুৎসিত, কুৎসিত আমাদের বইতেই আছে। বলতেই আছে। আগলি মানে যার ছবি দেওয়া রয়েছে তাহলে সেটা কালো, আর যে বিউটিফুল সেটা ফর্সা। ফর্সা, তার মানে আমরা তো ছোটবেলা থেকেই শিখছি ওটা, যে ফর্সা মানে সুন্দরী, কালো মানে দেখতে বাজে। হুম বাট কালোর মধ্যেও যে সুন্দরতা একটা ব্যাপার আছে, হুম সেটা কোথায় যাবে, সেটা কে জানবে, সেটাকে কে বোঝাবে? তার মানে আমাদের বাচ্চা বয়সে আগে শেখাটা খুব দরকার। বাচ্চা বয়সে জেন্ডার স্টাডিজটা যদি দিয়ে দেওয়া হয় একটা সময়ের পর থেকে, যেখানে আমরা বায়োলজিতে রিপ্রোডাক্টিভ সিস্টেম শিখছি, হুম এক্স 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 ওয়াই নানা জিনস হুম হুম ক্রোমোজোমস হুম ডিএনএ আরএনএ হুম শিখছি, ওই সময়টাতেই যদি এই মেল ফিমেল ক্রোমোজোম যেগুলো, তার সাথে থার্ড জেন্ডার ক্রোমোজোমকেও দিয়ে দেওয়া হলো যে এক্স এক্স ওয়াই, যে এই ক্রোমোজোমটাও আছে, ঠিক। সেই বা এক্স ওয়াই ওয়াই এই ক্রোমোজোমটাও আছে, হুম তাহলে সেখানে তো আমি জেনে গেলাম যে এই জিনিসটা আছে। তো আমার কাছে আনন্যাচারালিটি তো কিছু লাগলো না, এটাই হলো আর ফ্যাক্ট। ন্যাচারাল তো কিছু নয়, বিষয়টা তো ন্যাচারালি। তাহলে আমাদের সমাজ কেন এই বিষয়টাকে আলাদা করে রেখেছে? মানে এর উদ্দেশ্য কি বলে তোমার মনে হয়? এটা তোমাকে জানতে গেলে আগে এটার ইতিহাসটা শুনতে হবে। এটার ইতিহাসটা হলো, আগেকার দিনে যখন জমিদাররা, তুমি যদি দেখো যারা ডান্সার্স, হুম মেয়ে ডান্সার্স, হুম বড় বড় জমিদাররা বাইজিদের আগে নিয়ে আসতেন, এনে বাগান বাড়িতে রাখতেন, রেখে নাচ হুম হুম করাতেন। ঠিক আছে? কফি ঠান্ডা নিচু হয়ে যাচ্ছে। জাতেররা, থ্যাংক ইউ, নিচু জাতেররা কি করবে? তারা এন্টারটেনমেন্ট কোথা থেকে পাবে? হুম তারা তখন কি করলো, ওরা ওদেরকে দেখছে যে তারা এরকম আনছে, তাহলে আমরা কাদের আনবো? আমাদের যারা নিচে তাদেরকে আনবো। তখন ওরা করলো কি, মহিলাদের এবং ট্রান্সজেন্ডার্সরা, তারা তো মহিলাদের উপর জোর খাটাতে পারছে না, হুম কেন মহিলারা তো উপরের জন শোষণ করছে। ওরা তখন কাঁধে করে ট্রান্সজেন্ডারদের নিয়ে শোষণ করলো, টেনে আনলো। তুমি যদি দেখো বিহারের যে একটা নাচ হয় বা তোমার বালিয়া এবং আদার সাইডে, এই বিয়ের সময় প্রোগ্রামগুলো হয়, যেটাকে বেশিরভাগ একটা খুব বাজে ভাষায় বলা হয় লন্ডা নাচ হুম হয়, হুম 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 যে গেতে বেশিরভাগ কিন্তু দেখবে ওতে ট্রান্সজেন্ডার্সরা নাচে। ওখানে কিন্তু মেয়েরা এখন হালে ঢুকেছে, কিন্তু বেসিক্যালি কিন্তু ট্রান্সজেন্ডার্সদেরই নাচ ওটা, তারা ছেলে থেকে মেয়ে সেজ নাচ। ওই জিনিসটাকেই আবার কিছু মানুষ থিয়েটারের লাইনে নিয়ে এসছে, যাতে নর্মালাইজ করতে পারে। আমি হিসেব মতো আমাদের গুরু চপল ভাদুরী রয়েছেন, আমাদের ঋতুপর্ণদা, যারা অনেকে আছেন, এরা থিয়েটার লাইনে এই জিনিসটাকে নর্মালাইজ করতে এনেছে। তো তাদের প্রচেষ্টা কি, যে আমাদের কমিউনিটিটাকে তুলে ধরা, কিন্তু এক সাইডে এরাই সাপ্রেস করছে জিনিসটাকে, যারা আমাদেরকে ইউজ করছে। তারা যখন ইউজ করছে, তুমি এখনো বিহারে দেখবে এই জিনিসটা কিন্তু চলে। কেন? অন্য কোথাও কিন্তু চলে না, ওখানে চলে। এই জিনিসটা কেন? বিকজ ওরা ডমিনেট করতে চায় জিনিসটাকে। ওরাই আবার পুজো করছে, অর্ধনেশ্বর পুজো করছে, আবার কিন্নর দেখলে তারা পায়ে ধরে প্রণাম করছে, আবার এক সাইডের শ্রেণীকে আবার তারাই কিন্তু নাচাচ্ছে, আবার তাদেরকেই রাস্তায় কাপড় ধরে টানছে। তুমি এর প্রশ্নের কি উত্তর দেবে? সুতরাং যেটা যেখানে সেটা সেখানে। আজকে তুমি কিন্নার আখড়াতে যাও, এই যে মহাকুম্ভ হয়েছে, হুম মহাকুম্ভতে কিন্নার আখড়াতে হয়েছিল, ওখানে সবাই মানে অনেক অনেক লোক গেছে, এই মহামণ্ডলেশ্বর এই সেই প্রণাম করছে। আবার আরেকটা সাইডে তুমি যদি দেখো, ওই সময়টাতে যারা রয়েছে ওরা লন্ডা নাচ করাচ্ছে, পয়সা দিচ্ছে, এবং দুটো ট্রান্সজেন্ডারকে মেরেও ফেলেছে। সেই কেসটাও আমার কাছে এসছে। তো তুমি কি বলবে সেখানে? বিকজ এগুলো কিছুই না, ওই যে আমি তোমাকে একটা কথা বললাম না, স্বার্থের দাস। যতক্ষণ তুমি জিনিসটা পাবে ততক্ষণ তুমি খুব ভালো, যেই শেষ হয়ে যাবে তখন ইউ আর অফ নো ইউজ, তোমার কাছে আর কোনো আমার জায়গা নেই। এটাই হলো ব্যাপার। টিস্যু যখন ইউজ করে নিই আমরা, সেই টিস্যুকে আবার ফেলে দিই, তা আমার সেটার কাজ নেই। এটাই তাই, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও হয়।
এটা পুরুষদের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু শুধু আমার ক্ষেত্রে নয়, সবকিছু মানে একটা টানাপড়া চলেই আসছে এত জেন্ডার ডিসক্রিমিনেশন, প্রচন্ড ভাবে। তার মধ্যেও তোমার যে কেরিয়ার শুরু, নিশ্চয়ই তোমার কলেজ জীবন একদম সুস্থ স্বাভাবিক ছিল না। এটা তো মানে জানা কথা। যখন আমার বিকাশের সময় আমাকে যদি টাকা রোজগারও করতে হয়, আমাকে তো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এগোতে হবে। মানে সেই সময়টা মানে তুমি কিভাবে কলেজে ভর্তি হয়েছিলে বা কি কি সমস্যা তোমার হয়েছিল? আমার বাবা তো খুব ছোট বয়সে মারা গেছিলেন, যেটা তোমাকে আগেও বললাম। যে কারণে তোমার লড়াইটা আরো অনেক বেশি হ্যাঁ, বলে মনে হচ্ছে। আমি মিষ্টি দোকানেও কাজ করেছি, শাড়ির দোকানেও কাজ করেছি। আমার নিজের মা ছিলেন তখন, ওনাকে সাপোর্ট করাটা আমার খুব বেশি ব্যাপার ছিল। মা 2 বছর প্যারালাইসিসও ছিল বাবা মারা যাওয়ার পর। তারপরে সেই জায়গা থেকে টেনে তুলে আনা, তুমি তারপরে কি একমাত্র মাধ্যমিক। সন্তান? হ্যাঁ, একমাত্র সন্তান ছিলে? আমি একমাত্র সন্তানে, আমার আগে দুজন ছিল। আমি আচ্ছা, মায়ের অনেক লেট সন্তান। আচ্ছা, আমার আগে 2 দাদা ছিল, তারা মারা গেছে আচ্ছা। অ্যাক্সিডেন্টে। তো আমি যেহেতু অনেক পরে হয়েছি, সেটা মায়ের সাথে আমার এজ গ্যাপটা অনেক বেশি। তো সেই জায়গাতে বাড়িতে সাপোর্ট করা, চলা সবকিছু একটা যেমন লড়াইয়ের ব্যাপার তো আছেই। প্রেশারাইজড একটা ব্যাপার। ধীরে 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 চলে আসা প্রতিটা মানে কাজের সাথে সাথে পড়াশোনা, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে অ্যাডমিশন, হুম। কলেজ অ্যাডমিশন এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না, হতে 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 তো যাই হোক হলো একটা জায়গায়। হওয়ার পরে সেখানে আবার ডোনেশন, ডোনেশন না ছাড়া হবে না। ভেতর থেকে টাকা খাওয়াও, না হলে পার্টি ধরো, সেটা না এখনো। হলে তেল লাগাও, এটা তো মানে চলতেই থাকবে। যাই হোক, পেলাম, ইংলিশে অনার্স পড়লাম। কলেজ লাইফেও সেম প্রবলেম, হাসাহাসি, পেছনে লাগালাগি, দুঃখ কষ্ট মিলিয়ে সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচের একটা ঝালমুড়ি টাইপের হুম। জীবন চলতে চলতে তারপরে আমার মায়ের ইচ্ছে ছিল আমি নার্সিং পড়ি। ডাক্তার পড়াবার ইচ্ছে ছিল, কিন্তু পয়সা নেই ডাক্তার পড়ার। তো মায়ের পাশের বাড়িতে একজন ছিল, উনি নার্সিং মানে নার্স ছিলেন আর কি। মা ওনাকে দেখে বলছে তুইও নার্সিংটা পড়। তো উনি আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন আইএনসি পরীক্ষা দিয়ে। আমি ভালো মার্কস পেয়েছিলাম, আমি স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না। কিন্তু ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করলাম, জিএনএম নার্স করলাম। আমার ওখানেও আমি কাজ করেছি হসপিটালে, যথেষ্ট ভালো আমার ইয়ে ছিল। কলকাতায় আসলাম, এসে রেসিপ্রোকাল অ্যাপ্লাই করলাম। 5 মাস দেবে না দেবে না দেবে না, লাস্টে গিয়ে অনেক ঝগড়াঝাটি করে পেলাম। তারপরে রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করলাম, কোনো লাভ হলো না। তারপর করোনা হয়ে গেল। করোনার সময় এমনি আমরা ব্যাকওয়ার্ড ক্লাস, তার মধ্যে সেভিংস যা ছিল সব বেরিয়ে গেল। কোনো মানে কি বলবো, নিজের খাবার পয়সা নেই, প্লাস মাকেও খাওয়াতে হচ্ছে। মানে এমনি কাজ শেষ। তখন আমি একটা অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট হিসাবে যেটুকু আমি টাকা ঘরে আসতো আমার কাছে, তুমি বলে বহু ওই বছর তুমি ইন্ডাস্ট্রিতে ছিলে। হ্যাঁ, আমি ওইটাই আমার মেইন কাজ ছিল। মানে ওইটাই আমার ঠাকুরের একটা আশীর্বাদ ছিল যে হ্যাঁ, বলে না হাতের কাজ জানলে কখনো না খেতে পেয়ে মরতে হয় না। এই জিনিসটা হলো মেইন। আমি ওই জিনিসটাকে খুব ভালোবাসতাম। হেয়ার স্টাইলিং করাটা আমার কাছে আমার প্রাণ ছিল। তুমি এখনো ইন্ডাস্ট্রিতে গেলে যদি কাউকে জিজ্ঞেস করো যে অবন্তিকা কে ছিল, সবাই এক নামে আমাকে চিনবে যে হ্যাঁ এ ছিল। এখানে এমনই রেকর্ড হয়ে আছে ওখানে। তাহলে কি তো হলো এমন যেখান থেকে তুমি সরে এলে? আমরা যখন ছিলাম তখন ব্রোটাতে আমি কাজ করতাম। তারপরে আসলো ফেডারেশন, ফেডারেশন তখনও ছিল, কিন্তু জবের থেকে টিএমসি জিতলেন এবং এই ফেডারেশনে তারা ব্রোটার পুরো কন্ট্রোলটা হুম, ওনারা নিলেন। হুম। তারপরে আমাদের টোটাল প্রায় 15-27 জন মতো আমরা ট্রান্সজেন্ডার ছিলাম, সবাইকে বার করে দিল। আমরা হঠাৎ করে কাজ ছাড়া হয়ে গেলাম। মানে সেখানে তোমাদের কোনো প্রতিবাদ ছিল না? মানে প্রচুর প্রতিবাদ করা হয়েছে, শোনার কেউ ছিল না। আওয়াজ প্রচুর গেছে, কিন্তু সবার কান তালা ছিল। ইভেন যদি তুমি সেই কথাটা বলো না, তখন মহিলারাও কানে তালা দিয়েছিল। আর আজকে সেই মহিলারাই আমাদের কাছে আসছে হেল্প চাইতে, যারা এককালে আমাদেরকে ডিচ করে ঢুকেছিল। আজকে সেই মহিলার কারোর মেয়ে গলায় দড়ি দিচ্ছে, কারোর মেয়ে শ্লীলতাহানি হচ্ছে, কারোর মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে
যে নোংরামোগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়, মানে সৃজনশীলতা, স্বজন পোষণ, পোষণ স্বজন পোষণটা না থাকলে এই জিনিসটা চলবে না। আর এখন তো মানে যত তুমি তেল লাগাবে তত কাজ পাবে, এই হলো মেন ব্যাপার। তখনকার দিনে তো এতটা ছিল না। আচ্ছা, প্রচুর বড় বড় আর্টিস্টদের সাথে আমরা তখন কাজ করেছি, কোনোদিন আমাদের এই প্রবলেমও হয়নি। আমরা এক গাছের নিচে বসে আমরা শুটিংয়ে সবাই ভাতও খেয়েছি। এমনকার সময়ের কথা আমি বলছি, যখন ডিডি বাংলার জন্মভূমি হতাম ও তো তখন বহু থেকে, আগের কথা। বহু পুরনো। হ্যাঁ তখন আমার মাও ডিডি বাংলা তখন সিরিয়াল দেখতো, জন্মভূমি, তখনকার কথা। আজকে সিনেমা ইন্ডাস্ট্রি আমার কাছে প্রচুর কাছে, কেন আমার সার্ভাইভালের জায়গা ওটা। ও আমাকে সেই জায়গাটা দিয়েছিল যাতে আমি পড়াশোনা করতে পারি, সেই জায়গা দিয়েছিল আমি হাতের কাজ শিখতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আজকে সেটাকে আমি বেইমানি করতে পারবো না। আমি সব কিছু করতে পারি কিন্তু ওই জিনিসটা আমি ছাড়তে পারবো না, কেন ওটা আমাকে সেই সাপোর্টটা দিয়েছিল। কিন্তু কিছু মানুষের জন্য, তাদের জেদের জন্য, তাদের নিজেদের ডমিনেন্স ফলানোর জন্য কত যে সংসার ধ্বংস হয়ে গেল, কতজন যে আত্মহত্যা করলো, কতজন যে এই টলিগঞ্জ রেল লাইনে গলা দিল, এই খবর কিন্তু কারোর কাছে নেই। এই খবরগুলো হচ্ছে দেখানোর মতো। কোনো মিডিয়াও পাশে দাঁড়াতে চায় না। আজকে কোনো ভালো কাজ করো, কোনো মিডিয়াকে তুমি পাবে না। কাপড় তুলবে, নাচানাচি করবে, এই গালিগালাজ করবে, একদম ফলোয়ার্স আর ভিউয়ার্স আর মিডিয়া তাদেরকেই সম্মান করবে। এটাই ফ্যাক্ট, এটাই ঠিক। ফ্যাক্ট। তুমি ভালো কাজে তুমি কোথাও পাবে না, কোন তুমি যা লোকই পাবে না, ভিউয়ার্সই পাবে না। কিন্তু এক্ষুনি আমি হ্যাঁ হ্যাঁ করে নাচবো, এক্ষুনি মিলিয়ন ভিউজ হয়ে যাবে। এটাই হলো ব্যাপার। বিকজ আমাদের এটাই শেখানো হয়েছে বাচ্চা বয়স থেকে, যত সমালোচনা হবে তত বেশি বেটার। আজকে তোমাকে একটা আমি প্রশ্ন করি, এই উত্তরটা তুমি কিন্তু আমাকে দিও। ব্লগার্সদের এত মিলিয়ন ভিউজ হয় কেন বলো তো? আমি নিজেও বুঝি না, কারণ আমি খুব কম দেখি, সত্যি কথা বলতে অবন্তিকাদি। এই ফ্যামিলিতে কি হচ্ছে ঝগড়া, মানে নিজের লাইফস্টাইল, ঝগড়া ঝাঁটি এটাই ঝামেলা। হলো কারণ। আমাদের পাশের বাড়িতে যদি ঝামেলা হয়, আমরা সবার আগে সব কাজ ছেড়ে দিয়ে কিন্তু পাশের বাড়ির ঝামেলায় কি গিয়ে হচ্ছে কি হচ্ছে দেখবো। দেখি। হ্যাঁ ঠিক। ব্লগস ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। এরকম। পরের ঘরে কি হচ্ছে আমাদের জানার যে প্রবণতাটা, এটাতেই আমাদের কিন্তু ভিউয়ার্সটা বাড়ায়, যে আমরা দেখছি এনগেজমেন্ট অফ ফলোয়ার্স ভিউ। সেজন্য ব্লগার্সদের প্রচুর ভিউজ আর বাকিদের ভিউজ সেরকম হয় না। ঠিক। মানে আমি নিজের ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা। তো কি বলবো এখানে, আজকে নার্সিং পড়লাম, সেখানেও চাকরি নেই। আজকে চাকরি পেয়েও বলল রিক্রুটমেন্ট পরে পার্মানেন্ট দিয়ে দেবে, সেটাও পেলাম না। হেয়ার স্টাইলিস্টে ছিলাম, সেটাও চলে গেল। ল পড়লাম, সেটাতেও বন্ধ। কোন দিকে যাবো এবার তুমি বলো আমাকে? তাহলে এটার মানে কি এটা নয় যে সমাজ তাহলে আমাকে বা সরকার আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি যাও, সিগনালেই তুমি টাকা তোলো? কেন পেট তো আর আমি কি জেন্ডার বা আমি কি পড়াশোনা করেছি সেটা তো দেখবে না। পেট তো খিদের সময়টা সে চো চো করবে, তার তো ভাত ডালটা তো চাই, সেটা কোথা থেকে আসবে? একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল অবন্তিকাদি, যে আমরাই বলছি যে যারা হিজড়া বৃত্তি করছে, যারা হিজড়া তো একটা পেশার নাম, যারা হিজড়া বৃত্তি করে ট্রাফিক সিগন্যালে পয়সা চাইছে, আমরাই তাদেরকে বলছি কই তো আমাদের মতোই দুটো হাত আছে, দুটো পা আছে, তারপরেও কেন এইভাবে ভিক্ষা করছে? অথচ আমরাই আবার ঠেলে দিচ্ছি, না আগে ওটাই তোমার কাজ। একদম। তুমি তো এতগুলো মুভমেন্ট করেছো, মানে এত দিন ধরে তোমার এই বিশাল কর্মকাণ্ড চলছে, কি কি সলিউশন হয়েছে, মানে মানে কি আশা দেখতে পাচ্ছ অবন্তিকাদি? দেখো, সলিউশনের দিক থেকে তুমি যদি বলো, আগের থেকে মানুষের কাছে রিচ আউটটা আমরা এটা করতে তো পেরেছি অবশ্যই অনেক। অবশ্যই। কেন আমি মনে করি যতক্ষণ না তুমি মানুষের কাছে ডিরেক্ট ইম্প্যাক্টে যাবে, ততদিন তুমি কিছু করতে পারবে না। দূর থেকে ওই আমি মিছিল করলাম, তারপর বড় বড় আমি বক্তৃতা দিলাম, আমি এই করব, হ্যান করেগা ত্যান করেগা, ওতে কোনো লাভ হয় না। আমাকে যদি সত্যি করেই কমিউনিটির জন্য কিছু করতে হয়,
আমাকে ফিল্ডে আগে নামতে হবে, আমাকে পাশে দাঁড়াতে হবে। আর সেটা শুধু একটা মানে সিঙ্গেল জেন্ডারের জন্য নয়, আমাকে মেয়ের জন্যও দাঁড়াতে হবে, ছেলের জন্যও দাঁড়াতে হবে, ট্রান্সের জন্যও দাঁড়াতে হবে। কেন? লড়াই কিন্তু লিঙ্গভিত্তিক হয় না, লড়াই সবার জন্য করতে হবে। আজকে আমি যদি তোমার পাশে দাঁড়াই, তুমি পরের দিন একবার হলেও ভাববে যে এই মানুষটা আমার পাশে দাঁড়িয়েছিল, ওর পাশে আমি কিছু করতে না পারি, অন্তত আমি পাশে গিয়ে দাঁড়াই। দাঁড়াবো। এটা তোমার মাথায় আসবে। এবার তুমি যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার মাথায় আসবে। তারপর যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার দাঁড়ানো উচিত, তুমি তখন অবশ্যই দাঁড়াবে। কেন? বিবেক তো তোমার মধ্যেও আছে। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এর পাশে দাঁড়ালে আমার বা এই একটা ভালো কজের জন্য দাঁড়াবো, তুমি দাঁড়াতেই পারো, কোনো ব্যাপার না। আবার যদি আমি একটা পুরুষের পাশে দাঁড়াই, যে হ্যাঁ কেন দাঁড়াবো না, সেও তো লড়ছে, সবাই তো আর খারাপ নয়। কোনো একটা পুরুষের পাশে দাঁড়ানোটাও যেমন খারাপ নয়, সেই পুরুষটাও যে খারাপ হবে তা তো নয়। আমাকে তাকে দেখতে হবে সে কী করেছে, তার প্রবলেমটাও শুনতে হবে। আমার কাছে যেমন অনেক প্রবলেমই আসে পুরুষদের, আবার অনেক আমি নন্দিনীদির কাছে ট্রান্সফার করি অনেকগুলো। নন্দিনীদিকে তো চেনি, নন্দিনীদির নন্দিনী কাছে আমার আমি ট্রান্সফার পডকাস্টেও করি। এসেছিল। নন্দিনীদি খুব ভালো করে আমাকে চেনে। আমি নন্দিনীদির কাছে পাঠাই, নন্দিনীদি বলে তুই কেসগুলো দেখিস না কেন? আমি বলছি, না তো তোমার ডিপার্টমেন্ট, তুমি দেখো। সবাই মিলেমিশে আমরা কাজ করি, তাহলে সমাজটা আগে এগোনো যাবে। আমি কমিউনিটি করছি, আমি একটা মেয়ের পাশে যাচ্ছি। আজকে একটা মেয়ে বিপদে পড়েছে রাত্রেবেলায়, সে আমাকে ফোন করছে, আমি তাকে সঙ্গে সঙ্গে যদি সার্ভিস না দিতে পারি, তাহলে আমি কিসের সোশ্যাল অ্যাক্টিভিস্ট? আমি ফোন করে ঘরে বসে বসে হ্যাঁ না রে বাবু আমি যেতে পারছি না, করতে পারছি না, তাহলে অমন মানুষকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলা উচিত। তুমি যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারলে, তুমি অ্যাট দ্য ক্রাইসিসের সময় তার পাশে যদি না দাঁড়াও, তো সে তোমাকে পরবর্তীকালে বিশ্বাসটা, ট্রাস্টটা কোথা থেকে আর্ন করবে? তোমার সেই ট্রাস্টটা তো লাগবে। বলছি সেই জায়গায় আমাদের কলকাতার থেকে মুম্বাই, দিল্লি এত এগিয়ে আছে। আমি দেখলাম রিসেন্ট লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী, হ্যাঁ ওনাদের যে কাজগুলো দেখছি সেটা তো অনেক বেশি স্বীকৃতি পাচ্ছে বলে মনে হয় যে আমাদের কলকাতার বা পশ্চিম বাংলার থেকে। তো তোমার যে তুমি এত যে কর্মকাণ্ড রয়েছে, তুমি এতগুলো কেস সলভ করেছো, তার মধ্যে কিছু যদি আমাদের সঙ্গে শেয়ার করো যে কীরকম ধরনের ঘটনা তোমার কাছে আসে। কি করে বলি তোমাকে, কোন ঘটনার কথাটা বলি? যে এখন কোনো প্রচুর যেগুলো তোমার, ঘটনা আছে। সেটা তো অবশ্যই আছে আমি আমি তোমাকে যেগুলো একটা খুব ভাইটাল কেস বলি, চাইল্ড ট্রাফিকিং। একদম একদম। আমাদের ব্যান্ডেলে আমরা একটা কাজ করেছিলাম চাইল্ড ট্রাফিকিং নিয়ে। সেখানে 30,000-এ ছোট ছোট বাচ্চারা বিক্রি হতো। সুন্দর ফুটফুটে বাচ্চা, 1,00,000 টাকা দাম। এই রকম বাচ্চা, বেশি বয়স না, হবে কত 6-7 বছর মেবি, 32,000, 40,000। আবার একটু বড় মেয়ে যদি হয়, মানে 12-18 বছর, 55,000, 1,00,000, 1,50,000। যদি খুব সুন্দরী হয় 2,00,000, 2,50,000। এইভাবে বিক্রি চলছে। ওই পুলিশ তাদেরকে ধরতে পারছে না কেন? এখানেই হলো ব্যাপার। তারা একটা গাজার কাউন্টার ধরে ফেলছে, 10 মিনিটে ট্রেস করে ফেলছে। যত প্রবলেম ওদের ছোটোখাটো ব্যাপারে, কিন্তু মেইন জিনিসগুলোকে তারা ধরতে পারছে না কেন? আজকে এখনো অবধি তুমি যদি বিএনএস আর বিএনএসএসটা পড়ো ল সেকশনে, হুম। মহিলাদের জন্য জায়গা রয়েছে, পুরুষদের জন্য কিন্তু জায়গা নেই। এমনকি পশুদের জন্য সেরকমভাবে জায়গা নেই। ট্রান্সদের তো নেই, তারা তো মানুষ বলেই মনে করে না তাদের। কিন্তু মহিলাদেরও যে জায়গাটা রয়েছে, সেটা নিয়ে অনেক মহিলা তো খুব লাফালাফি করলো যে আমাদের জন্য জায়গা দিয়েছে। আরে বাবা, ভালো করে লেখাটা পড় আগে। ওটার কারণটা কি বলেছে? শুধু তুমি পুলিশের কাছে গিয়ে জানাতে পারবে, এফআইআর করতে পারবে না। এফআইআর করতে গেলে তোমাকে ওয়েট করতে হবে, আগে ওরা এনকোয়ারি করবে, তবে গিয়ে তারপরে এফআইআর হবে। মানে তুমি যদি এফআইআর করতে চাও, তুমি রেপ হয়ে আগে বসে থাকবে, তারা এনকোয়ারি করবে তুমি হয়েছো কিনা, তারপর তুমি এফআইআর নেবে। তার মানে ভাবো এই তো দেশের অবস্থা। তা তুমি কার কাছে গিয়ে তুমি হেল্পটা চাইবে?
একটা ট্রান্সও যখন সেই প্রবলেমে পড়ছে, এই যে শ্যামবাজারে একটা ট্রান্স, যেমন ওর বৌদিরা গায়ের মধ্যে গরম জল ছিটিয়ে দিয়েছে, তার পুরো চামড়া উঠে গেছে, পুরো চামড়া একদম পুড়ে উঠে গেছে। রাত 1:30টার সময় সে থানাতে গেছে, বলছে স্যার আমি এরকম এসছি, ইয়ে করবো। সে প্রথমে আরজিগড়ে গেছিল, আরজিগড় থেকে ওকে পাঠিয়ে দিয়েছে ইয়েতে শ্যামবাজারে ওই থানাতে, কাটাপুকুর থানায় গেছে। আবার কাটাপুকুর থানা থেকে ওকে আবার শ্যামবাজারে পাঠিয়েছে, ওই সরি ইয়েতে হসপিটালে পাঠিয়েছে। যখন আমি রাত 1:30টার সময় শুনলাম যে একবার হসপিটাল বলছে থানায় যাও আর থানা বলছে হসপিটাল যাও, তখন আমি গেলাম। আমি থানাতে গিয়েই আমি বললাম যে আপনি, ওর যখন এই কেসটা হয়েছে, এটা তো একটা ক্রিটিক্যাল কেস, আপনি এটা রিপোর্ট নিলেন না কেন? বলছে এটা তো কোনো প্রমাণ নেই, আমি কী নেব? তো জলজ্যান্ত প্রমাণ রয়েছে, পুড়ে গেছে, আর কি বলছে? ওটা তো নিজেও ঢেলে দিতে পারে। মানে এটার কোনো কথায় কোনো মানে আছে? তুমি বলো আমাকে। নিজের গায়ে আমি নিজে গরম জল ঢালবো? কোনদিন সম্ভব সেটা? আর তার থেকেও বড় কথা, পুলিশকে আমি তারপর বললাম, ও যখন ক্রিটিক্যাল কেসে রয়েছে আপনি ওকে হসপিটালে নিয়ে গেলেন না কেন? তখন বলছে হ্যাঁ, একে আমি সমাজসেবা করতে বসেছি। আমি যখন আপনি শ্যামবাজারের সিগন্যালের যে ভাই বোনরা টাকা তোলে, সেখান থেকে আপনি ভাগ নিতে পারেন মদ খাওয়ার জন্য, আপনাদের আদার্স জিনিসের আমোদ প্রমোদের জন্য, তখন আপনাদের বিয়ে হয় না। আর যখন একটা মানুষ বিপদে পড়ে তখন আপনারা যেতে পারছেন না। আরেকটা ঘটনা বলি, আমাদের একজন ট্রান্সজেন্ডার, উনি একজনের বাড়িতে রান্নার কাজ করত। ওর রান্নার কড়াইটা উল্টে ওর পেটটা পুড়ে যায়। ওটা মারোয়ারির বাড়িতে কাজ করত। সেই মারোয়ারি লোকটা ওকে তো চিকিৎসা তো করাইনি, উল্টে তাকে ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে। সে আমাকে ফোন করে বলেছে এই ঘটনাটা, যে এরকম এরকম ব্যাপার, এরকম হয়েছে। ও ঘরের মধ্যেও শুয়েছে, টাকা পয়সা নেই, খুবই কম, মাত্র 3,000 টাকাতে রান্না করে। তার মানুষ কেন করছে? মানে মানুষ চায় না ভিক্ষা করতে, কিন্তু তাদেরকে জোর করে ঘেঁটি ধরে করানো হয় যে তোরা কর, বিকজ ওরা চায়, সমাজ চায় না তারা পড়াশোনা করে উপরে উঠুক, তারা চায় না কোনো ভালো জায়গায় আমরা দাঁড়াই। কেন? ওরা বাচ্চা বয়স থেকে দেখে এসছে যে হিজড়া যারা, তারা এই কাজটাই করবে, এবং তুমি যতই ভালো কাজে যাও না কেন ওরা ঠেলে তোমাকে ওই কাজেই নামাবে। এবং তার সব থেকে বড় জলজান্ত প্রমাণ হচ্ছে আমি নিজে। অনেক সমাজের লোকেরা, তুমি ফেসবুক ইউটিউবে দেখতে পাবে, এখন তো ইউটিউবার্সরা তো আমাদেরকে নিয়ে বললেই জানে এখন মিলিয়ন ভিউজ হয়ে যাবে, এটা সবাই জানে। কিছুদিন আগে একজন বলেছে, সবাই দেখলাম নিচে লিখেছে ওদের তো হাত পা দিয়েছে ভগবান, ওরা খেটে খায় না কেন? আমি নিচে তখন লিখলাম, তা তুমি কাজ দাও না কেন? তুমি কাজটা দিলেই তো পারো, তোমার ঘরে একটা কাজে রাখো, ব্যাস, আর কথা নেই। বলছে আমি কেন রাখবো, অনেক কোম্পানি তো আছে। আমি এই যে কোম্পানিরা ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনে যারা নেয়, তারা পর্যন্ত ট্রান্স ওমেনদের নিতে চায় না। কেন জানো? কেন? তাদেরকে দেখতে খারাপ বলে। সেখানে ট্রান্স ম্যানদের নেয় কেন জানো? তারা পুরুষদের সাথে পুরোটা মিশে যায় বলে। একটা ট্রান্সম্যান যদি এখানে বসে থাকে, তাকে কিন্তু দেখলে বোঝা যাবে না 4টে পুরুষের মধ্যে কে ট্রান্স, মানে পুরুষ বোঝা যাবে না ওকে। কেন? ও তো পুরো মেল হয়ে যাচ্ছে, সে তো মেইন আইডেন্টিটিতে ঢুকে যাচ্ছে, সে তো আধার কার্ডেও মেল করে নিচ্ছে, সে তো মেইন স্ট্রিমে ঢুকে গেল, সে তো ট্রান্সটা থাকছে না। বুঝতে পেরেছো? আর ওকে দেখেও বোঝা যাবে না, কিন্তু আমাদের দেখলে তো ইজিলি স্পটেবল যে হ্যাঁ এ হচ্ছে ট্রান্স ওমেন। সবাই বলছে নেব নেব, সব জায়গায় নিচ্ছি, ফালতু কথা এগুলো, কোনো জায়গাতেই নিচ্ছে না। ওই ভেতরের যদি খুব রেফারেন্স থাকে, আর না হলে শোয়াশুয়ির ব্যাপার থাকে, তো সব জায়গায় না হলে একদম ক্লিয়ার কাট কথা, কোনো জায়গায় তুমি ভালো জায়গায় চান্স পাবে না। আমি একদম লিখিত বলতে পারি। আমি নাই করেও আমি প্রচুর লিঙ্কডইনে অ্যাপ্লাই করেছি, সিভি জমা দিয়েছি, এবং আমার এই 2 মাস ধরে আমি অনেক ট্রাই করছি, কোনো জায়গা থেকে আমি সেরকমভাবে কোনো রেসপন্স আসেনি। সবারই ওই এক কথা
উই উইল লেট ইউ নো। আমাদের এখন ভ্যাকেন্সি নেই, পরে আসবে। এই তো হায়াটও বলেছিল নেবে, তাজ বেঙ্গলও বলেছিল নেবে। তাজ বেঙ্গল তো আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রামও করেছিল পাথেয়া বলে, গোটা হোটেল ঘুরিয়ে দেখালো, এই হবে ওই হবে সেই হবে, সব ফেসবুকে দেওয়া আছে আমার। কিন্তু লাস্টে আমি যখন বললাম কাজটা কবে পাবো, আমরা জানি দেবো, সে আজও জানাচ্ছে, কালও জানাচ্ছে, গোটা 2 বছর হয়ে গেল এখনো জানাচ্ছে না। আবার সব থেকে মানে কমিউনিটি মানুষরাই আবার কমিউনিটি মানুষদের ক্ষতি করে। কিছু মানে এনজিও নিজেদের আছে নিজেদের কলকাতায়, মধ্যেই। নিজেদের মধ্যে। আমি যে এনজিওতে কাজ করব, এক এনজিও টাকা মেরে বসে আছে, এক এনজিও কারুর বাড়ি দখল করে বসে আছে, এক এনজিও ক্রিমিনালদের পুষছে। তুমি কোন দিকে যাবে? চতুর্দিকে এই অবস্থা। মানে এখন তো আমাদের বাংলায় মানে তৃতীয় লিঙ্গ হয়ে জন্মানোই পাপের। পাপ মানে সাংঘাতিক পাপ। আর যদি জন্মাতেও হয়, এক হয় ছেলে হিসেবে জন্মাও, তুমি তৃতীয় লিঙ্গ থাকো, বলার দরকার নেই, ছেলে হিসেবে থাকো, আর দিয়ে গুন্ডামিগিরি করো কি বড় বড় রেপিসগিরি করো, খুব ভালো থাকবে। এর থেকে বেশি জিনিস আর নাহলে প্রচুর প্রভাবশালী হতে হবে, একদম কোটি কোটি টাকা থাকবে, তাহলে তোমার একটা তবু মান সমান কিছু থাকবে। আমি ছোট থেকেই আমার একটা প্রশ্ন যেটা আমার সবসময় মাথায় ঘুরপাক খায়, যে যাকে আমি প্রকৃতি বলছি, আমি অর্ধনারীশ্বরকে পুজো করছি, আমি বায়োলজিতে পড়ছি, যে মানে আমাদের শরীরের গঠন হিউম্যান অ্যানাটমি পড়ছি, তারপরেও এসে শিক্ষিত সমাজ কি করে এত পিছিয়ে থাকতে পারে, বা কি করে আমি মানে একটা মানুষ সম্প্রদায় থেকে নিজেদের মধ্যে এত ভাগাভাগিতে আসতে পারি? এতটা শিক্ষার অভাব কি করে হচ্ছে? এটা শিক্ষার অভাবে নয়, এটা অ্যাকসেপ্টেন্সের অভাব। এখানে টোটাল জিনিসটার মধ্যে টোটালটাই হলো তোমার নিজেদের জায়গা খোঁজা, স্বার্থের জায়গা খোঁজা। আজকে আমি তোমার সাথে খুব ভালো বিহেভিয়ার, কেন? পরবর্তীকালে তুমি কিছু না কিছু আমার থেকে পাবে, অবশ্যই। এটা একটা ফ্যাক্ট। হুম। আবার তুমি যদি আরেক দিকে দেখো, আমি মেয়েদের দিয়ে যদি ঘটনাটা বলি, হয়তো এটা শুনতে খুব খারাপ লাগবে, বাট আমি কোনো মেয়েকে এটা অপমান করছি না। না না, আজকে একটা মেয়ে বদনাম হয় কিন্তু অন্য একটা মেয়ের কাজের কারণে, একদমই তাই। তেমনি আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। আজকে আমরা এত লড়াই করছি, এত কিছু করছি, প্রতিটা জায়গায় আমরা লড়ছি, প্রতিটা জায়গায় সংঘর্ষ করছি, এমনকি আধার কার্ড পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে টেনে আনা হলো, বার্থ সার্টিফিকেট আনা হলো, রেশন কার্ড আনা হলো। আমি তো হাইকোর্টে সেদিনকে জাজকে বলছিলাম, এই 1 মাস আগেরই ঘটনা, যে স্যার আমাদের তো সব বিষয়েই তো সুপ্রিম কোর্ট দৌড়াতে হয়, তাহলে একটা কাজ করি না, হাইকোর্টের পাশের ওই জায়গাটা একটু দিয়ে দিতে পারেন তো আমাদের। বলছে কেন? আমি বলছি তো সব কিছুতেই তো হাইকোর্ট আসতে হয়, তবে তো হাইকোর্টের পাশেই থেকে যাই, কিছু হলেই চলে আসবো টুক করে। তো এত প্রসেস করে আস্তে আস্তে তো আমাদের বয়সটা কাবার হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে তো আর কিছু থাকবে না। একটা সেভিংস নেই, খাবার পয়সা নেই, কোনো ঘর বাড়ি নেই, মা তো পুড়ে মারা গেছিলেন, তার জন্য এত টাকা খরচা হলো। আমরা তো লক্ষ্মী ভাণ্ডারও পাই না, রেশনও পাই না, স্বাস্থ্যসাথীও পাইনি, একটা ক্রেডিট কার্ডও মানে ওই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা, সেটাও পাই না। এত ভাতা দিতে গেলেও আমাদের সরকারের এত প্রবলেম, সব দিকেই প্রবলেম। তো যাবোটা কোথায় আমরা? আবার তো এখন আবার আরেকটা নতুন শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প। উনিও তো এখন দেখছি এমন ট্রান্স বিরোধী শুরু হয়ে গেছে, আমি জানি না ওনাকে কে এই চুলকানিটা দিল, বাট হয়েছে। আসলে এগুলো কিছুই না, পলিটিক্যাল পার্টিরা নাচেই হচ্ছে মাথার ওপরে যারা টাকা দিয়ে তাদেরকে চালায় তারা। যেমন আমাদের এখানে আম্বানি এবং আদানি। আদানি আম্বানি এরা, তেমনি ডোনাল্ড ট্রাম্পের ওখানে এলান মাস্ক, ম্যাক্স ম্যাক্স হুম হুম। ওরা মানে ফেসবুকের যিনি, হুম, আমি হুম, নামটা ঠিক মুখে আসছে মার্ক না। জুকারবার্গ। হ্যাঁ ওরা, তো ওরা চালাচ্ছে এই জিনিসটাকে, বিকজ সব কিছুই হচ্ছে ওপরের পয়সাতে চলা, ওপর থেকে যেটা চালনা করবে সেটা হবে, মানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব থাকবে না। এই যে কিছুদিন আগে খবরে একটা বেরিয়েছিল, বিবিসিতে দেখিয়েছে,
বিবিসিতে তো বোধহয় না আজ তাক নিউজে দেখিয়েছিল সুশীল মোদি বলে একজন কে এমপি আছেন, হুম উনি বলছেন এই দুজনে হোমোসেক্সুয়ালিটির মধ্যে বাবাকে আর মাকে হবে, তাহলে বাচ্চা অ্যাডপশন কি করে হবে? হুম তা বাচ্চা যে অ্যাডপ্ট করব আমরা, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই যে তাহলে যারা ছেলে আর মেয়ে তারা অনৈতিক বিয়ে করে বাচ্চাটাকে তাহলে আমাদের কাছে এসে দিয়ে যায় কেন? আমি এই প্রশ্নটা করতে চাই। তাহলে এত অ্যাবর্শন হয় কেন, এত রেপ হয় কেন? যদি ওই দুই জেন্ডারই যদি এত বেটার হয়, আমি মানলাম আমরা মানুষের পর্যায়ে পড়ি না, বাট ওরা তো পড়ে, ছেলে আর মেয়েটা তো পড়ে, তাহলে এগুলো হয় কেন? সেই বাচ্চাটা কিন্তু আমাদের কাছেই মানুষ হচ্ছে এবং অনেক জায়গায় প্রমাণিত। কারণ আজকে তুমি যত হিজড়েদের বাড়িতে বা খোলে যাও, প্রতিটা জায়গায় কিছু না কিছু এরকম তুমি পাবেই যাদেরকে এসে ফেলে দিয়ে যায়। এই দুদিন আগেরই ঘটনা, একটা নবজাত শিশু এখনো মানে ফোটেনি, সে ইনকিউবেশনে আছে, তাকে ফেলে দিয়ে গেছে। ডাস্টবিনে ভ্রূণ পড়ে থাকে কত, তাহলে কেন? এরকম কলকাতায় মানে তাও কত শিশু আসে, মানে কত শিশুর সংখ্যা দেখো এখন অবধি? কলকাতায় কত আসে তো আমি জানি না, কিন্তু মানে আমার তোমার কাছে তোমার কাছে কথা বলছি। মাসে যদি তুমি বলো হুম মিনিমাম কখনো 13-14টা, মানে প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে কখনো 13-14টা, কখনো একটা দুটো, বেশিরভাগ মেয়েও থাকে, বেশিরভাগ ছেলেও থাকে, কখনো ট্রান্সও থাকে। ট্রান্সও তো বাচ্চা বয়সে ওইভাবে ধরা যায় না। অনেকে বলে ওই যারা হিজড়ে গুরুরা তালি বাজালে হুম বাচ্চাটা যদি দেখে বা ইয়ে করে, ওনারা যারা হুম গুরু তারা বুঝতে পারে যে এ আমাদের বিরাদ্রি, হুম হুম তখন ওরা ধরে দিয়ে দেয়। আর এই ধরে দেওয়াটাকেই আবার একটা এখন বাঙালি মায়েরা বা আদার্স আমাদের সমাজে একটা চল শুরু হয়েছে, আমাদের দেখলেই এখন বলে, বাচ্চাকে শাসন করে, এই কিছু করিস না, ও তুলে নিয়ে চলে যাবে। না আমরা কি ডাকাত? আমরা ভাই ওরকম নামর্দের মতো কাজ করি না, আমরা হতে পারি ওটা, কিন্তু এই রেপ করিস তোরা, বাচ্চাও জন্ম দিস তোরাই, ভ্রূণ পার করে ফেলে দিস তোরাই। ঠিক। আজকে তারা বাচ্চা রাখতো কত অবৈধ সন্তান, এই যখন আমি ইয়েতে উত্তরপাড়া হসপিটালে ছিলাম বা আদার্স হসপিটালে ছিলাম, কত অ্যাবর্শন করিয়েছে, কত বাচ্চা হয়ে গেছে, পেট ফুলে গেছে, মানে অ্যাবর্শন করা যাবে না, সি সেকশনে বাচ্চাকে বার করতে হবে না, নর্মালেই করতে হবে, নর্মালে করলে কেউ জানতে পারবে না ওর বাচ্চা হয়েছে। আমি বলছি মেয়েটা মারা যাবে ওতে যদি ওইভাবে করা হয়, মানে বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে। বলছে তাহলে ওকে বিষ খাইয়ে মেরে দাও। আরে এটা কোনো কথা? বিষ খাইয়ে মেরে দাও? কি পিন্ডি নাকি যে ধরলাম আর মেরে দিলাম? সে নর্মাল ডেলিভারি করাবে। আরে বেরোবে না ওর নর্মাল ডেলিভারি, ওর বাচ্চা আছে, এখন পুরো ইয়ে হয়ে গেছে, এখন তাহলে আপনাকে আরো 4 মাস ওয়েট করতে হবে পুরো বেরোতে। না অত সময় নেই, ও কালকেই বিয়ে দেবে, পরশু দিনই বিয়ে দেবে, ও এখনই ওর ক্লিয়ার চাই। এবার কি বলবে তুমি সেখানে? অত বড় শিশুটাকে কি করলে মারবে তুমি? তাহলে এটা পাপ নয়? এইটা তখন কি এই প্রশ্নটা সুশীল মোদী বা আদার্স এমপিরা বিধানসভাতে এই প্রশ্নটা করবে যে ওই যে ছেলেগুলো না মেয়েগুলো এই যে বাচ্চাগুলোকে মারছে, তাহলে এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? তোরা তো পালতে পারিস না, সেগুলো তো আমরা পালি বসে, সে বাচ্চাদের তো আমরা পালন করি। তুমি হয়তো শুনেছো গৌরী সাওয়ান্ত, হুম বম্বে, হুম কোন নাম করা হুম ট্রান্সজেন্ডার, হুম উনি তো একটা বাচ্চা মেয়েকে পালন করেছিল এভাবে। তাহলে সে তো মানুষ তো হয়েছে, তোরা তো ফেলে দিয়েছিলিস। কেন ফেলেছিলিস? তাহলে তোরা তো পুরুষ, তোরা তো নারী, তোরা তো মানুষের পর্যায়ে পড়িস। যারা মানুষের পর্যায়ে নয় তারাই মানুষের কাজ করছে। তোমাদেরই গন্ধ, মানে গন্ধকিটা আমরা সাফ করে আমরা পালন করছি, আমরা তুলছি তোমাদের রক্তটাকে। তাহলে একজন ট্রান্স হিসেবে তুমি আমাদের সমাজ ব্যবস্থাকে কি কি বদলের জন্য মানে কি বার্তা দিতে চাইবে, তোমার যা ইচ্ছে? কি আর বলবো এই কথাটা, সমাজের প্রথম কথা হলো শিক্ষাটা খুব দরকার, কিন্তু সমাজকে নষ্ট করে কিন্তু শিক্ষিতরাই।
একদমই তাই। আমরা বলি যে অশিক্ষিতরা নষ্ট করে না, শিক্ষিতরা বেশি নষ্ট করে। কেন ওরা নিজেদের মতো সমাজটাকে চালাতে গিয়ে ওরা আরো জিনিসটাকে ডাউনফলের দিকে ঠেলে দেয়। আমি মনে করি অ্যাকসেপ্টেন্সটা সবার মধ্যে দরকার এবং একটা যে কি বলবো সমান রেখায় সবাইকে দেখা উচিত। নারীও যেখানে, পুরুষও সেখানে, তৃতীয় লিঙ্গও সেখানে। আজকে LGBTQA+ মানে পরবর্তীকালে যদি আরও কেউ আসে তাদেরও সেই জায়গাটা যেমন প্রাপ্য, তেমনি একটা মেল আর ফিমেলও প্রাপ্য। আজকে অ্যাডাম আর ইভের গল্প কিন্তু আমরা পড়েছি, আমরা চোখে কিন্তু কেউ দেখিনি। আবার অনেক ট্রান্সজেন্ডারও কিন্তু ভারত স্বাধীনতার সময়ও ছিল। তাহলে তাদেরকে দেখা হলো না কেন? কেন? বিকজ আমরা ওইভাবেই জিনিসটা দেখেছি, আমরা জেনেছি। আমরা ছোটবেলা থেকে জানি এই রংটা লাল। তো রংটা লাল কেন? এটাকে তুমি লাল বলছো কি করে? বিকজ তুমি বাচ্চা বয়স থেকে তোমার মাথায় এটা জানি এটা ঢোকানো হয়েছে যে এটা লাল। লাল। দ্যাটস ওয়াই ইট ইজ রেড। এটাই ফ্যাক্ট। তোমার মাথায় যে ওটা জানানোটা খুব দরকার। আজকে অনেক বাচ্চারা আছে, যেটা আমি শুরু করেছিলাম সেটা বন্ধ করে দিয়েছে। আমি আজ থেকে 2 বছর না 3 বছর আগে বোধহয়, করোনার পরে না আগেই হবে না, করোনার পরে ওই প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে আমি পেরেন্ট টিচার্স মিটিংয়ে আমি বসতাম, কথা বলতাম। তাদের বাচ্চাদের মধ্যে কেউ এরকম আছে কি না যারা বলতে পারছে না, করছে না। অনেক মেয়েরা আছে একটা পিরিয়ডস হলেও বলতে পারে না। হুম আমি এই জিনিসটা দেখেছি। হুম কেন? তা পারছে না, সে লজ্জা পাচ্ছে। হুম কিন্তু টিচারের তো বোঝা উচিত তাকে। ঠিক। সে তাকে প্রায় অনেকক্ষণ ধরে তাকে ইউরিন চেপে রাখতে বলেছে, বলে তারপর লাস্টে যখন ও প্রায় করেই ফেলেছে ওখানে। তো এটা কি ইনহিউম্যানিক অ্যাক্ট নয়? একদমই। যার পেটে ব্যথা হচ্ছে পিরিয়ডসে, সেটা যে বলতে পারছে না, এটাও তো একটা ইনহিউম্যানিক অ্যাক্ট। হুম তুমি তাকে বাধ্য করছো রোদে সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে, এটাও তো একটা ইনহিউম্যানিক অ্যাক্ট। তেমনি প্রতিটা জিনিসের এই জিনিসগুলো দেখা উচিত। কিন্তু আজকাল ওই জায়গাটাই নেই যে কেউ মানুষ মানুষের সাথে কথা বলবে। সবাই এখন হচ্ছে কে কতটা পাওয়ার ডমিনেট করবে। এই ছাত্র টিচারকে ঠাস করে চড় মেরে দিলে বিশাল কাজ করে ফেললাম। এখনকার সমাজের অবস্থা হচ্ছে তাই। আমি পাড়ার লোক হয়ে কাকের শেমিং করছি, ও বিশাল ব্যাপার। পাড়ার কাকুরা তো আছেই শেমিং করার জন্য। আমি শাড়ি পরে বেরোবো, কেন শাড়ি পরবো? কিন্তু বিশ্বাস করো আমার পাড়াতে কিন্তু হয়নি আজ অব্দি। আমার পাড়াতে সবাই বাচ্চা বয়স থেকেই দেখছে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট মানুষের সাথে। আমি এই জিনিসটা আমি প্রচুর মানুষের সাথে মিশে মিশে দেখেছি। আজকে তুমি টিন্ডার করো কি গ্রাইন্ডার করো, হোয়াট এভার করো, একটা মানুষ অপর পৃষ্ঠে তোমাকে বলতেই পারে অনেক কিছু, কারণ সে তোমাকে জানে না। কিন্তু সে যখন তোমাকে সামনাসামনি দেখছে, ইন্টারাক্ট করছে, তারপরে তার মনোভাবটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু আসল বিষয়। ঠিক। আমি যদি না বুঝে আমি ওকে বললাম হ্যাঁ ওই জিনিসটা, আমি সেটা বলতেই পারি, আমি সেটা জানি না তাই। কিন্তু না জেনেও আমি যখন বললাম, এই যে আমি পুজোতে পাড়াতে আমি বেরোই, সিঁদুর খেলি, ত্রিধরা সম্মেলনীতে ট্রান্সজেন্ডারদের নিয়ে প্রথম সিঁদুর খেলা হয়েছিল, তুমি শুনেছ, ওখানেও আমি ছিলাম, ওটাতেও আমি দেখেছি। বিধবাদের যে সিঁদুর খেলাটা দেখেছো কি? ওটা প্রথম প্রপোজাল কিন্তু আমার দেওয়া। আচ্ছা। ফার্স্ট প্রপোজাল যখন দুর্বারে আমি ফার্স্ট দেই যে এটা কেন করা হবে না, ওরাও তো করতে পারে। তারপর দেখলাম প্রপোজালটা তিদারা সম্মেলনী ওটা করলো প্রথম। আমার খুব ভালো লেগেছিল, যা কেউ তো করেছে। তারপরে কথায় কথায় জিনিসটা ছড়িয়েছে, কেউ না কেউ আছে অ্যাকসেপ্ট করার। কিছু মানুষ করবে না, কিছু মানুষ করবে। এবার যারা করবে না তাদেরকে বোঝাও, তা যদি শোনে ভালো, না বোঝে না শুনবে, কিছু করার নেই। আর যারা শুনবে তাদের ভালো শুনবে। আমার তো গোটা ফ্ল্যাটের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি আমার মতো থাকি, আমার মতো কাজ করি। আমার পাশের ফ্ল্যাটে যে বৌদি আছেন, একজন ভাড়া থাকেন, ওনার সাথে তো আমার গলায় গলায় ভাব। অর্ধেক দিন তো ওনার বাড়িতে আমি খাই, উনি আমার বাড়িতে খায়, এরকম ব্যাপার। উনি তো আমাকে নিজের বাড়ির লোকের মতনই সব কিছু দেখাশোনা করে। আমার বাড়িতে মা কালী পুজো হয় খুব বড়, 150 বছরের পুরনো কালী। সেই আমার মা বাড়ির আমল থেকে পুজো হচ্ছে। আজকে সেখানে একই বাড়ির মধ্যে
3টে পার্টির লোক আসে একসাথে, কিন্তু রং বাইরে ফেলে দিয়ে, কিন্তু এক জায়গাতেই বসে সবাই খায়। আমার বাবার বন্ধুরা, তারা মানে পুরনো যারা জেঠুরা রয়েছে, তারা এখন বিভিন্ন পার্টিতে গেছে, কিন্তু তখনকার সময় আমার বাবার সাথে যখন মিত্র সিপিএম আমলের যখন ছিল, সেই সময় সবাই একত্রিত কাজ করতো, একসাথে গিয়ে করতো। আমার মাও যাদের স্কুল ফ্রেন্ড ছিল, রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করেছিল, মা গিটারিস্ট আর নজরুল গীতি আর ক্লাসিক্যালে এমএ ছিল। আচ্ছা, তো এরা সেই হিসাবে প্রচুর আর্টিস্ট আসতো আমার বাড়িতে। তাহলে ইন্টারাকশনটা খুব দরকার। প্রয়োজন। তুমি মানুষকে কিভাবে মন জয় করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক। সব জায়গাতে আমি যদি এখন ক্ল্যাশ করতে যাই, আমাকে এটা বললো কেন, অনেক জায়গাকে ছেড়েও দিতে হয়। সব জায়গায় নিজেকে তর্ক করে লাভ নেই। তুমি তো অনেক সেক্স ওয়ার্কার্সদের নিয়েও কাজ করে চলেছো। এখনো চলছে। কি মানে কি রকম ধরনের ঘটনা আসে তোমাদের কাছে? সেক্স ওয়ার্কার্সদের বেশিরভাগ বিক্রির কেস আসে, যে মেয়েকে নিয়ে বিক্রি করে দিল, তারপরে কেউ মানে পালিয়ে এলো। শহরাঞ্চলেও এখন এগুলো ঘটছে। প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্সে যারা আছে তারা প্রচুর আছে। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে সেক্স ওয়ার্কার্স যারা, তারা কিন্তু অভাবে করে, কিন্তু কিছু শহরতলি মানুষ আছে যারা স্বভাবে করে। এই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে মানুষকে, যে নারীর যে ভেদটা। আজকে আরজিকরের কেসের সময় একজন ভদ্রমহিলা বলেছিলেন যে আমাদের এখানে তো শরীর দিতে আমরা ইচ্ছুক, তোমরা আমাদের কাছে এসো, তোমরা কেন ওখানে গিয়ে করছো এরকম নোংরামো? আমাদেরকে তো 100 টাকা 200 টাকা যা দেবে আমরা করতে রাজি আছি। আজ সেই কথাটা খুব টাচ করেছিল আমার মাইন্ডটাকে, যে হ্যাঁ, কোথাও গিয়ে আমার মনে হয়েছে আসল মানসিকতার পাশে আমি দাঁড়িয়ে আছি। যেখানে আজকাল তুমি রিলসে প্রচুর দেখবে, নগ্নতাই প্রায় এখন একটা অঙ্গ হয়ে উঠেছে ভিউয়ার্স পাওয়ার জন্য, যেটা আমি প্রচণ্ডভাবে মানে আমি তীব্র নিন্দা করি এগুলোতে। কেন আজকে ওইটা যখন কেউ দেখছে, একটা বাচ্চাও দেখছে, একটা বড়ও দেখছে, প্রভাবটা কি পড়ছে? সে যখন একটা নারীকে রাস্তা দিয়ে যেতে দেখছে, আজকে কিন্তু সে ওই চোখেই কিন্তু তাকে দেখছে। আবার নাও দেখতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষরা ওই চোখে। আবার দেখবে ঝগড়া করতে করতে অনেকে বলেও দেয়, ওই তো আপনারা কেমন, সবই তো রিলসে দেখি। তার মানে কি তুমি ডিস্টিংগুইশ করছো তার সঙ্গে রিলসের মেয়েটার সাথে? আর ইন্ডাস্ট্রির এখন মানে শুটের কথা তো আমি ছেড়েই দিলাম, তো পর্নোগ্রাফি হয়ে গেছে, তো আর কিছু বাকি নেই। আমি তো ওই জন্য উল্লু ইয়েদেরকে বলছিলাম, এবার চলে এসো কলকাতায়, আপনাদের জায়গা খুব ভালো চলবে। এখন এখানে যা শুরু হয়েছে, তো কাজ তো নেই, লোকে 800 টাকায় শুয়ে পড়ছে, তুমি কি বলবে? 300 টাকায় শুয়ে পড়ছে, তারপর সোনাগাছি তো এর থেকে বেশি রেট। সেখানে এই জায়গায় কাজগুলোকে এইভাবে নষ্ট করছে, নষ্ট করে মানুষের পেটে লাথ মারা। যারা কষ্ট করে সিঙ্গেল মাদার আসছে বাচ্চা নিয়ে ঘর ছেড়ে কাজ করতে, সে কিছুই জানে না, শুধু মেকআপ করতে শিখেছে বা থ্রেডিং করতে জানে বা পার্লারের কাজ জানে, সে কি করবে? সে তো কাজ পাচ্ছে না, সে কোথায় যাবে? তখন সে বাধ্য শরীর বেচতে, ওই করেই খাচ্ছে। কি করবে? রিয়েলিটিটা এই জায়গাতে সব, মানে তুমি কোন দিকের কথা শুরু করবে, কোন দিকের কথা শেষ করবে? সত্যি আজকের পডকাস্টটায় মানে এমন একটা চরম বাস্তবের জায়গায় দাঁড় করালে তুমি, মানে শুধু চারদিকে আমি আবর্জনা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। না আমাদের কোনো সুস্থ ভবিষ্যৎ, না কোনো আশার আলো। মানে তোমার এখন পরবর্তীতে কি কি প্ল্যানিং রয়েছে মানে শিডিউলে? আমার এখন একটাই টার্গেট, সব তো পড়ে নিলাম, এবার লটাও পড়া বাকি আছে। ওইটা পড়ে আমি, ল পড়াটা খুব দরকার আমার মনে হয় জীবনে। সবাইকেই আমি বলবো, আইন যদি তুমি জানো, আইনের ফাঁক ফোকরও শিখে যাবে। কেন এখনকার যা সিচুয়েশন আর সিস্টেম তোমাকে বাঁচতে দেবে না, তোমাকে বাঁচতেই দেবে না, শ্বাস নিতেও দেবে না। ইভেন তুমি কারোর কাছেই সেফ নও। এইটা এখন একটা বড় জিনিস, যে আমি সুরক্ষিত নই, না রাস্তায়, না ঘরে, না বন্ধু বান্ধবদের সাথে, না আমি পাড়াতে,
না আমি একটা একা বন্ধ ঘরে ঠিক। কোনো জায়গাতেই আমি সেফ না। একা বন্ধ ঘরেও কিন্তু আমি ডিজিটাল অ্যারেস্ট। আবার তুমি বাইরে যাও, লোকে অ্যারেস্ট। আবার তুমি যদি কিছু প্রবলেমে পড়ো, মেল অ্যারেস্ট, ডমিনেন্স অ্যারেস্ট। আবার যদি তুমি সাইকোলজিক্যাল প্রবলেমে যাও, তুমি সাইকোলজিক্যালি অ্যারেস্ট। তুমি কোন দিকে যাবে? তুমি সব দিক থেকে বাধা। তুমি ফ্রিনেসটা কোথায়? ইন্ডিপেন্ডেন্সটা কোথায়? আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সবাই সকাল থেকে প্রচুর মেসেজ করছে, আর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ওমেন্স ডে। আমি সেই মেয়েটার পাশেই দাঁড়াতে পারলাম না, 5 বছরের শিশুটাকে বাঁচাতে পারলাম না, আমি আরজিগড়ের মেয়েটার জাস্টিস আনতে পারলাম না। কিসের ওমেন্স ডে? লজ্জা করে না বলতে? যে দুদিন আগে দুর্গাপুজোতে গিয়ে ত্রিধারা সম্মেলনীতে যখন 7টা ডাক্তারকে তুলে নিয়ে জেলে ভরে দিল লালবাজারে, তখন বাঙালিরা কি ঘুমোচ্ছিল না হাতের চুরি পরে বসেছিল? তখন যদি সবাই মিলে চিৎকার করে বলতো উই ওয়ান্ট জাস্টিস ওখানে, তাহলে ওই 7টা মেয়ের সাথে ধরে নিয়ে গিয়ে লালবাজার ঢোকাতে পারতো? পারতো না তো, কিন্তু বলেনি কেউ। সবাই নিজের আখেরটা গুছিয়েছে। এটাই হলো সব থেকে বাস্তব। লড়াই তোমাকে একা করে যেতে হবে যতক্ষণ গলা ফাটিয়ে যাও, পাশে কেউ দাঁড়াবে না। সে তুমি মেয়ে হও, ট্রান্স হও কি পুরুষ হও। যে নাগেরবাজারে একটা ফটোগ্রাফার মারা গেছিল, তাকে একটা মেয়ে গলা কেটে ফেলে দিয়েছে। সেই মেয়েটা কিন্তু ডিভোর্সি, তার একটা সন্তানও ছিল। সে তাকে লালন পালন করেছে, ভালোবেসে তার সন্তানকেও মেনে নিয়েছে। সে নিজে সন্তান ইস্যু নেয়নি ওই কারণের জন্য, শুধু একটা 2 BHK ফ্ল্যাটের জন্য তাকে গলা কেটে ফেলে দিয়েছে। তাহলে কোথায় যাবে? আজকে এত ছেলে মরছে, তুমি কটা ভিডিও দেখতে পাও? কটা ভিডিও দেখতে পাও যে ছেলেরা মরছে? পাবেই না। কিন্তু একটা মেয়ে মরছে, হ্যাঁ মেয়ে মরছে, মেয়ে মরছে, মেয়ে মরছে, সব চলে এলো দৌড়ে। তো ছেলেটা মানুষ না? ও কাজ করে না? ও সংসারের পেছনে দেয় এখন না? তো ছেলেদের রেপ করার সংখ্যা অনেক বেড়ে গেছে, তাহলে ছেলেরা রেপ হচ্ছে। একটা 75 বছরের বুড়িকে রেপ করছে, আর একটা 5 বছরের শিশু যার যৌনাঙ্গই তৈরি হয়নি, 17টা স্টিচ। লজ্জা লাগা দরকার এরকম মানসিকতার যে আমরা সেই বাংলাতে জন্মে আছি এখনো, মানে জন্মেছি, যেখানে একটা 5 বছরের শিশুকে আমরা রেপ হতে দেখছি, আর এদিকে আমরা ওমেন্স ডেতে বলছি ওমেন্স ডে, আর তার 2 দিন পরেই আমরা আবার দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, নারী শক্তিকেই পুজো করছি। তাহলে আমি জানি না অবন্তিকা দি আমার এখানে কি বলা উচিত, তবে আজকে এই একটা ঘন্টা, আমি জানি না কতক্ষণ হয়েছে আমরা কথা বলছি, আমার মনে হয়েছে মানে এই সমাজে তোমাদের মতো দুর্গাদের তো প্রয়োজন, এই নাহলে আমরা কেউ বাঁচতে পারবো সমাজে না। দরকার শুধুমাত্র সঠিক মানুষের। আমি বলবো না আমাদের মতো কি নারীদের মতো কি না পুজোদের, না, আমি দরকার বলতে চাইছি সঠিক যে যারা মানসিকতা। তোমরা এই কাজ নিয়ে এগিয়ে যাচ্ছ, আমি প্রত্যেকের কথা বলছি, আমি কোনো ডিসক্রিমিনেশনে যাচ্ছি না যে ছেলে মেয়ে বা ট্রান্স, যেভাবে তোমরা এগোচ্ছ সেই মানে তোমাদেরকে প্রয়োজন, নইলে এইখানে মানে রেনেসা আসা অসম্ভব ব্যাপার, পুরো সবাইকেই হাস্তাকুরের দরকার। মধ্যে পড়ে আছি আমরা। খুব বলছি তো আরো বাজে দিকে এগোতে চলেছে। এই তো কিছুদিনে, এই কালকে না পরশু দিনই মালদা যাওয়ার ট্রেনে একজন বয়স্ক ভদ্রলোক ভিডিও করছিল। আগের দিন ক্যালকাটা মেট্রোতে হয়েছে একটা ঘটনা, রবীন্দ্র সরোবরে। তুমি কেসটা আসেনি বাইরে? না, ট্রেনের ঘটনাটা দেখলাম আমি, একটা একটা একজন সম্ভবত একজন মুসলিম ভদ্রলোক একজন মুসলিম মহিলার ভদ্রলোক, হ্যাঁ, ভিডিও করেছে। করছিলেন, সেটা ব্রেস্টের নিয়ে ভিডিও আবার করছিলেন। মুসলিম একজন লয়ার হুম। সেই ভদ্রলোকের হয়ে কথা বলেছে। আমি তো এটাই বুঝে পাই না, মানে পবিত্র কোরআন কি এই শিক্ষা দেয়? আমার তো মনে হয় না। একটা ধর্মগ্রন্থ কোনোদিন ভুল তো বলতে পারে না এবং তুমি একটা বাজে রাস্তায় এক্সপিরিয়েন্স আমার দিতে সাথে পারে শেয়ার না। করেছিলে অফ ক্যামেরা, আমি যে সেই এক্সপিরিয়েন্সটাকে বলতে পারি। অবশ্যই আমি আমার পডকাস্ট এখানে মানে এই জন্যই যাতে আমরা সব রকম কথা নিয়ে আলোচনা করতে পারি, আজকে যে মানুষের না ওইটা ভেতরে অনেক ঢোকাটা। সেনসিটিভ যেহেতু, কেন
এটা অনেকে চাইবে না জিনিসটা সামনে আসুক ওই কারণে। দেখো, তোমার যদি কোনো অসুবিধা না আমার থাকে, কোনো অসুবিধা আমার নেই। কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটা সত্যি, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি কোনো জাতি মানি না। আমি ধর্ম মানি না। আমার কাছে মনুষ্যত্ব একটাই ধর্ম। ভুলটা ভুলই, ঠিকটা ঠিকই। আমার মানুষ সেটা বুঝুক। একদমই। আমি বলার কারণ হলো আমার দেখা কিছু মুসলমান কমিউনিটির মানুষ আছে। আমার বন্ধুও অনেক মুসলমান কমিউনিটির আছে। আবার অনেকে আমার পাড়াতেও আছে। খুব ভালো। কোনো প্রবলেম হয়নি। আমাদের একজন কাজী সাহেবও থাকতেন। উনি গত হয়েছেন। উনার মতো মানুষ ছিলেন না। খুব ভালো ছিলেন উনি। উনার বাড়িতে আমি বাচ্চা বয়সে যেতাম। উনার বাড়িতে আমি ওই ওনাদের একটা কি ফিরনি হয় হুম হুম পায়েস হুম দিয়ে, হুম খুব দারুণ লাগে আমার হ্যাঁ, খেতে। ফিরনি। ওনার স্ত্রী আমাকে ওটা করে খাওয়াতেন বাচ্চা বয়সে। আমার জন্মদিনেও দিয়েছিলেন। আমাদের বাড়িতে যাতায়াত হতো, আসতো এ করতো। আমার ফ্ল্যাটের নিচেও একজন থাকতো। আমার কমিউনিটি নিয়ে কোনো প্রবলেম নেই। আমার জাতি ধর্ম নিয়েও কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে মানসিকতা নিয়ে। কিছু মুসলিম কমিউনিটির মানুষ আছে হোমোসেক্সুয়ালিটিটাকে প্রচণ্ডভাবে একটা উল্টো ধারণায় বলে হুম যে কোরআন নাকি বলেছে, আমাদের যে পবিত্র কোরআন রয়েছেন সে পবিত্র কোরআনে নাকি লেখা আছে হোমোসেক্সুয়ালিটি ইজ আ সিন। আমি একটা প্রোগ্রাম হয়েছিল পার্ক সার্কাসে, ওনারা পবিত্র কোরআন বিলি করেছিলেন তখন। আমি কোরআন একটা সেখান থেকে নেই, নিয়ে আমি বইটাকে পড়ি ভালো করে, সেটা ইংলিশে। বইটা আমি পড়ি, প্রতিটা লাইন আমি পড়ি, দেখি, জানি কি আছে। পড়তে তো কোনো বাধা নেই। বাইবেলও আমি পড়েছি, ভগবত গীতা যেটা আমাদের সব থেকে প্রিয় বই সেটাও আমি পড়েছি। আমি অনেক ধর্মের অনেক বই, এখনো প্রচুর বই আছে, স্বামী বিবেকানন্দের বই, রামকৃষ্ণের বই, প্রচুর বই পড়ি। কোনো জায়গাতেই এই জিনিসটা লেখা নেই যে হোমোসেক্সুয়ালিটি ইজ আ সিন। এই লেখাটা তো আমি খুঁজে পাইনি কোথাও। ওনারা বলেছেন এটা নাকি লেখা আছে। তো আমি ওনাদেরকে প্রশ্ন করি ডিরেক্ট অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য স্টেজ যে এইটা কোথায় লেখা আছে, আমাকে সেই ভার্স আর চ্যাপ্টারের নাম্বারটা একটু বলুন। তখন উনি আমাকে বলছেন যে না, এই জিনিসটা পবিত্র কোরআনে লেখা নেই। আমি বললাম তাহলে? না, আল্লাহ বলেছেন যে যে জিনিসটা ক্ষতিকারক সেটাকে তুমি যদি না বলো তাহলে তোমার পাপ হবে। তার মানে কথাটা কি দাঁড়ালো? মানে ক্ষতিকর কোনটা সেটা আমি ডিসাইড করছি। তাহলে আমি ডিসাইড করছি? আল্লাহ তো বলছে না, ভগবানও এসে বলছে না, তাহলে হারাম আর ভগবান, হালালটা আমাদের কোথায় গেল? মহাভারতে তো আমরা কত ঘটনা আমরা দেখেছি। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে মোহিনী সাজে ইরাবানকে সঙ্গ দিয়েছিলেন। আর ভীষ্মকে মেরেছিল শিখণ্ডী। শিখণ্ডী। তাহলে সেটার তো সব থেকে বড় জলজান্ত প্রমাণ। অর্জুন সেজেছিল বৃহন্নলা, বৃহন্নলা। ছেলে থেকে মেয়ে সেজেছিল কেন? তখন আজকে আমরা অনেক এগিয়ে ছিলাম অবন্তিকাদি, আমার মনে হয়। ওই যে বললাম মানুষের চিন্তাধারাটা, আজকে উনি বলছেন যে না ওইটা না খারাপ। তা খারাপটা কে? খারাপটা তো আপনিই বলছেন খারাপ। খারাপটা তো কোনো পবিত্র বই তো বলছে না। তুমি একটা বই তো আমাকে দেখিয়ে দাও যেখানে লেখা আছে যে হোমোসেক্সুয়ালিটি ইজ আ সিন। তাহলে কোণার্কের মন্দিরে ঠিক কখনো কথা। কার্ভিংস থাকতো না। ঠিক দ্য টেল অফ কামাসূত্রা, ঠিক। যেখানে তান্ত্রিক সেক্সের কথা লেখা আছে, দ্য আর্ট অফ লিটারেচার, দ্য আর্ট অফ 9 ওয়েজ অফ 128 টাইপের যে সেক্সের ইয়েটা আঁকা রয়েছে ওখানে, প্রত্যেকটা কামাসূত্রার যে আঁকাটা, কার্ভিংস গুলো কোণার্ক মন্দিরে, তাহলে ওটা কোথা থেকে আসছে? সেখানে তো অলরেডি রয়েছে একটা মেয়ে আয়না দেখছে, এদিকে আরেকজন তাকে সেক্স করছে, আবার তার পাশে আরেকজন, দুজন দুজন এরম লিপ্তে রয়েছে। কেন? বিকজ ইরা পিঙ্গলা এগুলো সব নারী এক একটা আমাদের শরীরের মধ্যেই আছে। ঠিক। এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য চক্রাস। 9টা চক্র, 7টা চক্র আমাদের শরীরে, 9টা হচ্ছে আরো উপরে, ব্রহ্মতত্ত্বের উপরে আরো উপরে। 2টো থাকে। তার মানে আমি সেইটা হলে তো আমি একদম মহারিষির উপরে। তো ওই জায়গায় পৌঁছে গেলে মানে দ্য সুপ্রিম নলেজ,
সেই নলেজটা আঁকা রয়েছে ওখানে। সেই চক্রটা হচ্ছে কি দ্য লাইফ, দ্য সার্কেল অফ লাইফ। আর যে কাঁটাটা সেটা হচ্ছে আমাদের জীবনের প্রতিটা সময়। তুমি শেক্সপিয়ারের 7 এজেস পড়েছো? না। দ্য 7 এজেস অফ লাইফ, যেখানে বলছে অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স। শেক্সপিয়ার বলছে ওই লেখাটার মধ্যে যে, ওই লাইনটা আমিও ভুলে গেছি, প্রথম লাইনটা, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ, অল মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স। মানে আমরা হচ্ছি, উনি হচ্ছেন দর্শক, আমরা হচ্ছে একটা নাটকের স্টেজে রয়েছি, যেখানে আমরা ক্ষণিকের সময়ের জন্য এসে এই নাটকটা প্লে করছি। আমাদের যখন সময় হয়ে যাবে আমরা এই দেহ ছেড়ে বেরিয়ে যাব। দ্যাট মিনস দ্য এক্সিট। আবার সলিটারি রিপেয়ারেও কিন্তু বলছে যে সূর্য উঠছে যখন আমাদের জীবন নতুন শুরু হচ্ছে, যখন মধ্যাহ্নে আমরা প্রচুর কষ্ট পাই, আবার যখন সানসেট হয় তখন আমরা বিরামে যাই। প্রতিটা তাহলে মানে আমাদের এগুলো লেখার মধ্যেই রয়েছে, দ্য আর্ট অফ লিভিংয়েই রয়েছে। তা কোথায় সিনটা হলো তাহলে? ইউ শো মি দ্য সিন। তার মানে এগুলো মাইন্ড কনক্লুশন। একদমই তাই। আমি এগুলো খারাপ আমাদের ভাবছি, প্রতিবন্ধকতা ছাড়া খারাপ কিছুই না। কিছুই না। থ্যাংক ইউ অবন্তিকা দি। Thank you. মানে আমার যে কি ভালো লাগলো, মানে ভালোর সাথে সাথে অনেকটা খারাপও লাগলো। মানে আমি আর কোনো, সত্যি বলতে কি, এই আস্তাকুড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আজকে, এতটা মানে চরম বাস্তব নিয়ে আজকে এত কথা হলো। আমি জানি না এ সুরা বাস্তবটা কি। সবার কাছেই এক, আমাদের কাছে আলাদা করে কিছুই না। শুধু কারোর রাস্তাটা একটু সহজ, কারোর রাস্তাটা একটু কঠিন। লাইফে যত হার্ডেলস থাকবে জানবে তুমি সঠিক পথে এগোচ্ছ, এটা সবসময় জানো। সত্যি তোমার মতো করে যেন ভাবতে পারি। মানে তোমার সঙ্গে কথা বলে না, মানে হয় না একটা এনার্জির আদান প্রদান হয়, মানে এত পজিটিভ একটা ভাইবস পেলাম। তোমাকে চিনতাম আমি, তোমাকে ওই যেভাবে দেখেছি সেভাবেই চিনতাম। তো সামনাসামনি যখন প্রথম কথা হলো আমাদের, এই পডকাস্ট ক্যামেরা রোলিংয়ের আগেও আর একটা পডকাস্ট চলছিল আমাদের মধ্যে, হ্যাঁ, মানে সত্যি যে কনভারসেশন চলছিল, আর সত্যি চাইবো যে আবার তোমার সঙ্গে একটা আড্ডা হোক। একদম একদম অবশ্যই। তোমার কেমন লাগলো বলো আমার টকবকে এসে? খুবই ভালো লেগেছে এবং তোমরা এই জায়গাটা দিয়েছো আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদাদেরও অসংখ্য ধন্যবাদ যে একবার বলাতেই জাস্ট সেই জায়গাটা প্রদান করা তুমি কি আগে হয়েছে। আমাদের পডকাস্ট দেখেছিলে? আমি প্রতিদিনই দেখি, তারপরেই আমার মনে হয়েছে এটা বলার, যে আমি কোনো না কোনো জায়গা তুমি থেকে কি আমি জানো, একবার তুমি জানো কি না আমি জানি না, কারণ তোমার সঙ্গে কথা হওয়ার আগে আমাদের মধ্যে আমি বেশ কদিন ধরে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আমরা কন্ট্যাক্টসও বাড়াচ্ছিলাম যে আরও কী কী কন্ট্যাক্টস রয়েছে, আমার কাছে কী কী কন্ট্যাক্টস রয়েছে। আমি সেখানে গ্রুপে শেয়ার করেছি যে আমরা একটা কম্বাইন্ডলি একটা পডকাস্ট করার চেষ্টা করছিলাম। পডকাস্ট মানে তো মানুষের কাছে পৌঁছানো, মানে আমরা যেটা বলতে চাইছি বা মানুষকে শিক্ষিত করা, যে বিষয়গুলো নিয়ে কথা হয় না, যে বিষয়গুলো ধামাচাপা পড়ে থেকে যায়, সেই বিষয়গুলোকে বাইরে যাতে আনতে পারে। কারণ আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো বাউন্ডারিজ নেই, আমরা কোনো নিউজ চ্যানেল নেই যে আমাদের ওপর চাপ থাকবে যে তাবেদারি করতে হবে, ওর তাবেদারি করতে হবে। যেটা সত্যি সেটা সত্যি। তো সেটা নিয়ে আমাদের এক রিসার্চ ওয়ার্ক চলছিলই। তারপরে আমি তোমার কথা জানতে পারলাম যে তুমি খুব ভালো লাগলো, মানে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা আমাদেরকে জানান। আশা করি অনেক তর্ক বিতর্ক এই পডকাস্ট নিয়ে হবে, আপনাদের অনেক রকম মন্তব্য আমি পাবো, কমেন্টস পাবো, সেটা ভালো হোক খারাপ হোক, আপনারা কি ভাবছেন সেটা আমাদের জানাটা খুব জরুরি। দেখতে থাকুন টকবক, আমাদের সঙ্গে থাকুন।